This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর হাজিরা খাতা নয়, রাজ্য সরকারি কর্মীদের উপস্থিতি নিয়ে কড়া নবান্ন। বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করতে এবার হাজিরা খাতায় সই করার বিষয়টি পুরোপুরি তুলে দিল নবান্ন। সম্প্রতি অর্থ দপ্তরের কর্মীদের জন্য এমনই নির্দেশিকা জারি রাজ্যের ডেপুটি সেক্রেটারি নাভেদ আক্তারের। ষষ্ঠ শ্রেণীর ছাত্রের মুখে হুমকি, কি হুমকির অভিযোগ? আরজিকর করে দেব, ক্লাসের সহপাঠীকে হুমকি দেওয়ার অভিযোগ। হুমকির জেরে পাঁশকুড়ার জুনিয়র হাই স্কুলে তুলকালা। 4 বন্ধু মিলে ওই ছাত্রীকে হুমকি দেয় বলে অভিযোগ। অভিযুক্ত ছাত্রকে বকাঝকা ছাত্রীর পরিবারের। মঙ্গলবার ঝামেলা মিটে গেলেও রেশ গড়ায় বুধবার। স্কুলে চড়াও হয়ে বিক্ষোভ কিছু অভিভাবকের। স্কুল চলাকালীনই শিক্ষকদের হেনস্থার অভিযোগ। পরিস্থিতি সামলাতে পুলিশ ডাকতে বাধ্য হন শিক্ষকরা। পাঁশকুড়া ব্লকের ডালপাড়া গ্রামের ঘটনা। মঙ্গলবার ষষ্ঠ শ্রেণীর 2 সহপাঠীর বচসা থেকে ঘটনার সূত্রপাত। স্কুলে ঢুকে শিক্ষকদের হেনস্থার ঘটনার থানায় লিখিত অভিযোগ দেয়। এই অফিস রুমের মধ্যে মারধরটা করেছে। কোন কোন জায়গায় আঘাত পেয়েছেন? মূলত এই কানে এখানটায় লেগেছে। উনি বলছেন যে আমার টিআইসি স্যার নেই, আসুন এলে পারে তারপরে যাবো আর বলবেন। তো উত্তেজিত হয়ে আরও বাইরের কিছু লোক এসে স্যারকে মারধর করে চলে যায়। ইমরানের ছেলে সে একটা ছুরি নিয়ে তার গলায় ধরে নেয়, গালা নোংরা বাজে ভাষা বলেছে যে তোরা যদি স্যারকে আমার ব্যাপারে কিছু বলতে যাস আরজি কলের ঘটনা জানিস তো সেই হাল করে ছেড়ে দেবো তোদের মেয়েদেরকে। আপনার ছেলের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠছে, কি বলবেন? আমি কিছু জানি না, আমি কিছু বলতে পারবো না। ছুটি কমানোয় ক্ষুব্ধ হাইকোর্টের আইনজীবীরা কেন্দ্রীয় সরকারের ফরমান। এই খবরের দিকে আমাদের নজর থাকবে, কিন্তু তার আগে আরো একটি গুরুত্বপূর্ণ খবর আমরা চোখ রাখবো। জাল নোট বানিয়ে প্রায় 30 লক্ষ টাকা সোনার গয়না ক্রয়। 4 জাল নোটের কারবারিকে গ্রেফতার। জোড়াসাঁকো থানার পুলিশের। হাওড়া ময়দানের কাছ থেকে গ্রেফতার 3 রাজস্থানের বাসিন্দা, ধৃত 1 হাওড়ার বাসিন্দাও। এই মুহূর্তে আরো একটা ব্রেকিং নিউজ দিয়ে আপনাদের। জোর করে স্ত্রীকে দিয়ে অশ্লীল ভিডিও রেকর্ডের অভিযোগ। পুলিশের ভূমিকায় বিরক্ত হাইকোর্ট। কথা বলবো আমাদের প্রতিনিধি শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছেন। তবে তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, শুধু গৃহবধূ নির্যাতনের মতো মামুলি ধারা দিয়ে কেন দায় সারল পুলিশ, এই প্রশ্ন আদালতের। জোর করে স্ত্রীকে দিয়ে অশ্লীল ভিডিও রেকর্ডের অভিযোগ এবং পুলিশের ভূমিকায় বিরক্ত হাইকোর্ট। ভিডিও করে বাংলাদেশের লোককে দেখাতো, পাঠাতো। এবার বাংলাদেশের লোকেরাও আসতো, আমাদের বাড়িতে যাতায়াত করতো। এবার ও বাংলাদেশে যেত, প্রতি মাসে মাসে যেত। এবার বাংলাদেশের লোকেদের নিয়ে আমার সাথে শারীরিক সম্পর্ক করার জন্য জোর করতো, করিয়েছি অনেকবার। এবার আমি অসম্মতি জানালে আমাকে মারধরও করেছে। পুরো বিষয়টা আমার শাশুড়ি সবটা জানতো। আমার শাশুড়ি বলে যেটা বলে মেনে নাও। আমার শাশুড়িও জোর করতো, গায়ে হাত তুলেছিল, তুলে বললো যে জানাজানি হলে বাড়িতে যদি জানাও এর থেকে আরো বিপদ তোমার হবে। একজন ব্যক্তি সত্যি এতবার বাংলাদেশ যাচ্ছে আসছে। 1 বছর আগে বিয়ের সময় সে শুধুমাত্র সেলাইয়ের ব্যবসা করতেন, যা অভিযোগ। 1 বছরের মধ্যে এত টাকা পয়সা কামিয়ে ফেললেন, এত ফ্রিকোয়েন্টলি বাংলাদেশ গেলেন এলেন। সেখানকার লোক এখানে আসলো, এখানে আসবার পরে মেয়েটির ওপরে সেক্সুয়ালি এক্সপ্লয়েট করলো। মেয়েটি নিজে সেগুলোকে বলছেন। এবং সবচাইতে বড় কথা হচ্ছে পর্নোগ্রাফির একটা বিষয় রয়েছে। পুলিশ সবটাকে এড়িয়ে গিয়ে কিভাবে একটা এইরকম অফেন্সকে শুধুমাত্র কগনিজেবল অফেন্সের মধ্যে একটা বধূ নির্যাতনকে ফেলে দিয়ে করলেন, তারাই এর উত্তর দিতে পারবেন। বিচারপতি উষ্মা প্রকাশ করেছেন। শ্রাবন্তী আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। শ্রাবন্তী, এই ঘটনায় হাইকোর্ট বেশ কিছু প্রশ্ন তুলে দিয়েছে, ঠিক কোন কোন ভূমিকায় পুলিশের ভূমিকায় তিরস্কার করলো হাইকোর্ট? দেখো, মূল সমস্যা হচ্ছে যে যেখানে একজন মহিলা, তিনি আমরা সেই তার প্রতিক্রিয়াও দেখলাম যে তিনি যেভাবে অত্যাচারিত হচ্ছেন, তাকে দিয়ে জোর করে অশ্লীল ভিডিও বানানো হচ্ছে। এমনকি তার অভিযোগ অন্য দেশের নাগরিক তারা পর্যন্ত আসছেন এদেশে। এখানে একটা যেরকম ভাবে আন্তর্জাতিক একটা বিষয় জড়িত রয়েছে, কোনো র্যাকেট চলছে কিনা, এই ব্যক্তি কোনো র্যাকেটের সঙ্গে জড়িত কিনা, এই দিকটা যেরকম গুরুত্বপূর্ণ। এবং শুধুমাত্র একজন গৃহবধূ নির্যাতন এটুকুনি নয়, সেক্ষেত্রে কতখানি ধারা যুক্ত করা হয়েছে বা যে ধরনের গুরুতর ধারা যুক্ত করার কথা ছিল পুলিশের, আলটিমেটলি দেখা যাচ্ছে তারা সেরকম কিছুই করেনি। এখানেই বিচারপতি অত্যন্ত বিরক্ত হয়েছেন। তাদের বক্তব্য পুলিশ জানেই না কিভাবে কাজ করবে।
এই অভিযোগ গ্রহণ করা হয়েছে তখন যে মোবাইল ফোনটির উপরে ভিত্তি করে গোটা বিষয়টা দরকার রয়েছে সেটা 1.5 মাস পরে উদ্ধার হচ্ছে। তো খুব স্বাভাবিক যে সেখানে যাবতীয় প্রমাণ নষ্ট হয়ে গেছে। এখনো পর্যন্ত এই অভিযুক্ত, মূল অভিযুক্ত এই মহিলার স্বামী সে অধরাই রয়েছে। ফলে পুলিশের এই যাবতীয় কার্যকলাপে অত্যন্ত বিরক্ত কলকাতা হাইকোর্ট। ধন্যবাদ শ্রাবন্তী। কোচিং সেন্টারগুলিকে বিভ্রান্তিকর বিজ্ঞাপন দেওয়ার বিষয়ে সতর্ক করল কেন্দ্র। কোনো কোচিং সেন্টার বা ইনস্টিটিউট যেন তাদের বিজ্ঞাপনে পরীক্ষার টপারদের ছবি না দেয় বলা হয়েছে এক নির্দেশিকায়। এমনকি বিজ্ঞাপনে যেন 100% সাফল্যের নিশ্চয়তা কিংবা সুনিশ্চিত চাকরির টোপ না দেওয়া হয় বার্তা কেন্দ্রের। পরে খবরে আসি, ছুটি কমানোয় ক্ষুব্ধ হাইকোর্টের আইনজীবীরা। কেন্দ্রীয় সরকারের ফরমান বছরে কাজের দিন আরো বাড়াতে হবে। সেই নির্দেশে হাইকোর্টের ছুটির খাতা থেকে 10 দিন কমতে চলেছে, আর এতেই ক্ষুব্ধ আইনজীবীরা। হিসেব অনুযায়ী 2025 সালে হাইকোর্টের কর্মদিবস 212 দিন, তা আরও 7 দিন বাড়ানোর প্রস্তাব দিয়েছে বিচারপতিদের কমিটি। 2025 সালে লক্ষ্মী পুজো থেকে কালী পুজোর মধ্যে 7 দিন ছুটি বাতিলের প্রস্তাব দেওয়া হয়েছে, আর এতেই বেজায় ক্ষুব্ধ হাইকোর্টের আইনজীবীদের দুই সংগঠন। ব্যর্থহীন ভাষায় নিন্দা করছি এবং কেউ সিদ্ধান্তটা মানছি না। ছুটিটা কমানো চাই, কারণটা দেখানো হচ্ছে যে প্রচুর মামলা পেন্ডিং। তাহলে একটা জিনিস লক্ষ্য করবেন, বিগত কয়েক বছর ধরে কলকাতা হাইকোর্টের কোনো রিক্রুটমেন্ট নেই। কলকাতা হাইকোর্ট থেকে যাদের নাম পড়েছিল তাদের কিন্তু জজ করা হয়নি। তো আপনি যদি স্ট্যাটিস্টিক্স দেখেন তাহলে দেখবেন যে কলকাতা হাইকোর্টের ডিসপোজাল রেট ভারতবর্ষের অন্যান্য হাইকোর্টের থেকে অনেক বেশি। যে মহামান্য সুপ্রিম কোর্ট আজকে বলছে তাদের যে ওয়ার্কিং ডে সেটা আমাদের সঙ্গে ইকুইভ্যালেন্ট হওয়া উচিত। তাদের ওয়ার্কিং ডের সঙ্গে আমাদের যে হাইকোর্টের ক্ষেত্রে বলা যায় প্যারিটি নেই। তাহলে জাস্টিস যদি হয় একই সিস্টেমে সুপ্রিম কোর্ট হাইকোর্ট শুড বি ইকুয়াল, সেটা কেন নয়? বছরে 222 দিনের কর্মদিবসের লক্ষ্য নিয়ে হাইকোর্টের 4 বিচারপতির বিশেষ কমিটি গঠিত হয়েছে। কমিটিতে রয়েছেন বিচারপতি হরিশ ট্যান্ডন, বিচারপতি সৌমেন সেন, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি তপব্রত চক্রবর্তী। আরও একটা ব্রেকিং নিউজ এই মুহূর্তের। ফাঁসির রশি থেকে বেঁচে ফেরা ব্যক্তিকে দ্বিতীয় দফায় ফাঁসি ইরানের। কয়েক মাস আগেই ওই ব্যক্তির মৃত্যুদণ্ড স্থগিত করে ইরান। ডিসেম্বরে ছুটির প্ল্যানটা এবার করেই ফেল। ডেস্টিনেশন শান্তিনিকেতন। কেন বলছি? কারণ আগের চেহারায় পৌষ মেলা ফিরতে চলেছে। 5 বছর পর রাজ্য সরকারের সহযোগিতায় পূর্বপল্লীর মাঠেই ফের মেলা করার সিদ্ধান্ত শান্তিনিকেতন ট্রাস্ট ও বিশ্বভারতী কর্তৃপক্ষের। ফের পৌষ মেলার আয়োজন করতে চলেছে শান্তিনিকেতন ট্রাস্ট ও বিশ্বভারতী কর্তৃপক্ষ। 2019 সালের পর ফের পূর্বপল্লীর মাঠে ফিরছে পৌষ মেলা। তবে আগের মতোই মেলার জন্য সহযোগিতা চাওয়া হবে রাজ্য সরকারের কাছে। বুধবার ম্যারাথন বৈঠকের পর সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। পৌষ মেলা এই মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা সকলে পৌষ মেলা করতে চাই এবং সেই পৌষ মেলা আমাদের পক্ষে শান্তিনিকেতন ট্রাস্ট এবং বিশ্বভারতীর পক্ষে করা সম্ভব হবে যদি রাজ্য প্রশাসন, জেলা প্রশাসন আমাদের সাহায্য করে। এবার তো ট্রাস্টই করছে এবং পুরনো ধাঁচে 2019-এ যে শেষ মেলা হয়েছে সেটা যেই ফরম্যাটে হয়েছে সেই ফরম্যাটে হবে। কোভিড পরবর্তী সময় বিশ্বভারতীর তৎকালীন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর নানা মন্তব্য ও সিদ্ধান্ত ঘিরে রাজ্যের সঙ্গে দেখা দেয় সংঘাত। এরপরই পৌষ মেলা বন্ধ করে দেন তৎকালীন উপাচার্য। 2021 ও 2022 সালে বোলপুর ডাকবাংলো মাঠে মেলা করে রাজ্য সরকার। 2023 সালে রাজ্যকে মেলার জন্য পূর্বপল্লীর মাঠ দিয়েছিল শান্তিনিকেতন ট্রাস্ট ও বিশ্বভারতী কর্তৃপক্ষ, জানিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়েছিল। এবছর পূর্বপল্লীর মাঠে মেলা করার দাবিতে ভারপ্রাপ্ত উপাচার্যকে স্মারকলিপি দেয় বোলপুর ব্যবসায়ী সমিতি। অবশেষে সেই দাবিকে মান্যতা দিল কর্তৃপক্ষ। 5 বছর পর পুরনো জায়গায় ফিরছে ঐতিহ্যবাহী পৌষ মেলা। হিমাদ্রি মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা।